হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? নিশ্চয়ই খুব ভালো। আর আমরা সবাই বেশ ভালো আছি। আজকের আমি তোমাদের সঙ্গে শুধু একটা রেসিপি ভিডিও শেয়ার করব। আর সেটা কি বলো তো, এমনি কোনো রেসিপি না, একটা সুইট ডিশের রেসিপি, তাও আবার ক্রিসমাস স্পেশাল। ইয়েস, এটা হচ্ছে ক্রিসমাসের স্পেশাল পুডিং রেসিপি। তো রেসিপিটা করতে আমার ইনগ্রিডিয়েন্টস যা যা লাগবে আমি তোমাদের বলে দিচ্ছি। আমি এখানে 8 থেকে 9টা ব্রেড স্লাইস নিয়েছি। সাইডগুলো তোমরা খুলেও নিতে পারো, ছাড়িয়েও নিতে পারো, আবার সাইডগুলো রাখতেও পারো। তবে আমার মতে সাইডগুলো কিন্তু রেখে দিলেই বেশি ভালো লাগবে টেস্টে। তো এগুলোকে হালকাভাবে হাত দিয়ে আমি একটু ভেঙে ভেঙে নিচ্ছি, ছোটো ছোটো কি ক্রাম্বল করে নিচ্ছি জিনিসটা, যাতে একেবারে গোটাও না থাকে, আবার জিনিসটা একেবারে মিহিও যেন না হয়ে যায়। এবার ভালো করে সবকটা পাউরুটির টুকরোকে আমি এইভাবে ভালো করে ছোট ছোট করে নেব, টুকরো করে নেব। পাউরুটিগুলোকে ভালো করে ছোট ছোট টুকরো করে নিয়ে, যতটা পারবে ছোট ছোট করে টুকরো করবে। আর বাইরের পাউরুটির বাইরে যে একটা এই যে সাইডটা থাকে, সেটাকে না ফেললে কিন্তু বেস্ট, আবারও বলছি, কারণ তাতে কিন্তু টেস্টটা বেশি ভালো হবে। এবার আমি এর মধ্যে দেব বড় কাপের, মেজারমেন্ট কাপের যে সবচেয়ে বড় কাপটা হয়, সেই কাপের 3 কাপ মতো দুধ। কারণ দুধ এই কারণেই দিচ্ছি, কারণ পাউরুটিগুলোকে দুধটা দিয়ে আমার পাউরুটিগুলোকে 2 মিনিট মতো রেখে দিতে হবে, যাতে পাউরুটিগুলো ভালো করে দুধের মধ্যে মিশে যায়, ভিজে যায় অন্তত। এবার আমি দেবো এর মধ্যে ডিম। ডিম আমার ভীষণ ফেভারিট, এবং আমার ছেলেদেরও ডিম খুব ফেভারিট, আর সেই জন্য আমি এর মধ্যে 4টে ডিম দিচ্ছি। তোমরা চাইলে 2টো ডিম দিয়েও করতে পারো রেসিপিটা, তবে 4টে ডিম যত ডিম এর মধ্যে ডিমটা যত বেশি দেবে, ডিমের একটা আলাদা ফ্লেভার আসবে, কেক জিনিসটা, এই পুডিংটার টেস্টটাও কিন্তু তত এনহ্যান্স করবে। তো আমি 4টে ডিম এর মধ্যে ভেঙে দিয়ে দিচ্ছি। এবার দেবো আমি এর মধ্যে চিনি। তোমরা পাউডার সুগারও দিতে পারো, চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েও দিতে পারো, আবার গোটা চিনিও দিতে পারো। যেহেতু আমি এটাকে ফোটাবো, জিনিসটা ফুটিয়ে তৈরি হবে, তো সেই জন্য আমি আর চিনিটাকে আর কি পাউডার করিনি, আমি গোটা চিনি দিয়ে দিয়েছি। আমি 3 থেকে 4 চামচি মতো চিনি দিলাম, কারণ ডিমের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি, তাই আমি চিনিটাও একটুখানি বেশি দিলাম। এবার দিচ্ছি আমি এর মধ্যে ফ্রেশ ক্রিম দেবো 2 টেবিল স্পুন মতো। আর এই ক্রিম তোমরা বাজারে যে কোনো রকম মার্কেটে, বাজারে, অনলাইনে পেয়ে যাবে। তবে এই ক্রিমের একটাই ব্যাপার, যে এই ক্রিম কিন্তু একবার ওপেন করার পর মোটামুটি 1 সপ্তাহের মধ্যে ইউজ করে নিতে হয়, তার বেশি রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে। আর ভালো করে ফ্রিজারের মধ্যে এটা স্টোর করে রাখতে হয়।
তো আমি দেখো ক্রিমটা দিয়ে দিলাম। এবার যেটা দেবো সেটা হচ্ছে বাটার। বাটারও আমি বাটার আর ক্রিমের পরিমাণটা কিন্তু সেম হবে, কারণ ক্রিম আমি দিয়েছি 2 টেবিল স্পুন, তাই আমি বাটারও দেবো 2 টেবিল স্পুন। তবে আমার স্পুনটা একটু, বাটারের স্পুনটা একটু ছোট হয়ে গেছিলো, তাই আমি 2-3 বার করে 3-4 বার করে দিলাম জিনিসটা। তো এক্ষেত্রে নিয়ম কিন্তু যতটা ক্রিম দেবে ততটা বাটার। আর বাটারটা দেখো আমি একটু গলিয়ে নিয়েছি ওটিজিতে, কারণ আমার কাছে কিউব বাটার ফ্রিজে রাখা থাকে, তো সেটা আমি একটু ওটিজিতে 2-3 মিনিট মতো গলিয়ে নিয়েছি, নিয়ে আমি বাটারটা এর মধ্যে দিয়ে দিলাম। তো এখন আমি এর মধ্যে দেব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেবো মোটামুটি 1 টিস্পুন মতো, কারণ যেহেতু ডিম দেওয়া, তাই ডিমের আষ্টে গন্ধটা কাটানোর জন্য ভ্যানিলা এসেন্স দেওয়া। আর ভ্যানিলা এসেন্সে কিন্তু একটা খুব সুন্দর কিন্তু একটা মানে অ্যারোমাটিক ফ্লেভার আসে। এই কেক বলো, কুকিজ বলো বা পুডিং বলো, দারুণ সুন্দর কিন্তু একটা ঘর মানে দারুণ সুন্দর কিন্তু একটা গন্ধ হয়। তুমি যে রুমে বেকিং করছো, কিচেনের মধ্যে বলো বা ড্রয়িং রুমে বলো, ড্রয়িং বা ডাইনিং টেবিলে বলো, যেখানে তুমি বেকিং করছো, চতুর্দিকের পরিবেশটার মধ্যে না একটা অসম্ভব সুন্দর বেকিংয়ের একটা স্মেল চলে আসে, খুব ভালো লাগে ওটা, আমার তো খুব ভালো লাগে। আর এখন দিচ্ছি যেটা লাস্ট জিনিস, সেটা হচ্ছে 1 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার। এই কাস্টার্ড পাউডার দিয়ে কিন্তু কাস্টার্ড পুডিংও বানানো যায়, আর সেই কাস্টার্ড পুডিংয়ের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে তোমরা সার্চ করে দেখে নিতে পারো। ভীষণ ভালো টেস্ট হয়, অ্যাজ এ সুইট ডিশ বা বাচ্চাদের ফেভারিট ডিশ হিসাবে এটাকে খাওয়া যায়, খুব ভালো লাগে কিন্তু খেতে। তো এখানে দেখো আমি কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। কাস্টার্ড পাউডার কিন্তু নর্মালভাবে মানে যেমন কাস্টার্ড পুডিং হিসাবে বানানো হয়, সেরকম নর্মাল কেকের মধ্যে বা এরকম পুডিংয়ের মধ্যে দিলেও কিন্তু খুব সুন্দর টেস্ট আসে। এইবার হাত তো আমার ধোয়াই ছিল, তাও একবার ভালো করে ধুয়ে এসে আমি এখন এটাকে ভালো করে মেখে নেব একবার। মানে পাউরুটির যে টুকরোগুলো এর মধ্যে দেওয়া, সেগুলো একটু বড় বড় আছে, তাই সেগুলো স্ম্যাশ করার জন্যই আমাকে হাত দিয়ে এটা করতে হবে। তবে একটা ভুল করে ফেলেছিলাম যে আংটিগুলো খুলে আসেনি, তো যাই হোক কোনোরকমভাবে আংটিগুলোকে একটু বাঁচিয়ে বাঁচিয়ে করলাম জিনিসটা। এবার হ্যান্ড বিটার দিয়ে এটাকে ভালো করে বিট করে নিচ্ছি। ইলেকট্রিক বিটার কিন্তু ভুলেও এক্ষেত্রে ইউজ করবে না, কারণ তাহলে যতটা কোয়ান্টিটি দেখছো তার হাফ কোয়ান্টিটি হয়ে যাবে জিনিসটা, কারণ পুরো ছিটে চতুর্দিকে বেরিয়ে যাবে। তো তাই ইলেকট্রিক বিটার ভুলেও কিন্তু এর মধ্যে ইউজ করবে না। আমি এই লিকুইড ব্যাটারটাকে গ্যাস ওভেনের মধ্যে হালকাভাবে একটু ফোটাবো, ফুটিয়ে আমি এটাকে একটু থিকনেস আনবো এটাই। তোমরা কিন্তু চাইলে এটাকে ওটিজি বা ওভেনের মধ্যেও করতে পারো। সেক্ষেত্রে ওভেনের টেম্পারেচার হচ্ছে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 থেকে 15 মিনিট। আর আমি এটাকে যেহেতু গ্যাস ওভেনে করব, তাই হালকাভাবে কনস্ট্যান্ট নাড়তে নাড়তে এটাকে কিন্তু আমার ফোটাতে হবে।
এই প্রসেসটা কিন্তু খুব কেয়ারফুলি করতে হয়, কারণ এই সময় যদি একটু ছেড়ে দাও না নেড়ে, তাহলে কিন্তু জিনিসটা পুরো নিচে লেগে যেতে পারে। তো আমি দেখো কনস্ট্যান্ট এটাকে কিন্তু এক হাতে আর কি এটা সাঁড়াশি দিয়ে ধরে আর এক হাতে আমি এটাকে কনস্ট্যান্ট নেড়ে যাচ্ছি। জিনিসটা কিন্তু অনেকটা থিকও হয়ে গেছে আগের থেকে ব্যাটারটা। এবার বেশি ঘন করবার দরকার নেই। এই অবস্থায় এটাকে এবার আমার অন্য আর একটা বাটির মধ্যে, মানে সেই বাটিটা ক্যারামেল করে তার মধ্যে এটাকে ঢালতে হবে। চলো পুরো প্রসেসটাই তোমাদের দেখাচ্ছি। তো আমার কাছে দেখো আরও একটা সেম টাইপের অ্যালুমিনিয়ামের বাটি আছে। তো আমি সেটার মধ্যে এখন প্রথমে একটু চিনি দিয়ে, প্রথমে বাটার দিয়েছি, তারপর চিনি দিয়েছি, দিয়ে হালকা আঁচে বসিয়ে এটাকে একটু বাটিটার মধ্যে এই বাটার চিনিটাকে ক্যারামেলাইজ করে নিচ্ছি। মানে বাটিটার চারপাশে যাতে জিনিসটা লেগে যায় সেরকমভাবে এটাকে ঘুরিয়ে নেব। এই যে বাটি দুটো দেখছো, এই বাটি দুটো কিন্তু বহু পুরনো, আর আমি এগুলো নর্মালি ইউজ করি যখন আমি গ্যাসে পুডিং বানাই, তখন এই পুডিং বানানোর সময়। কারণ এই পুডিংয়ের এই প্রসেসগুলো কিন্তু স্টিলের বাটিতে ভালো হয় না, বিশেষ করে পোড়া লেগে যাওয়ার চান্স থাকে। তো সেই জন্যই আমি এই গ্যাসে যখন পুডিং করি তখন আমি এই বাটিগুলো ইউজ করি। তো এখন দেখো যেরকমটা তোমাদের বললাম, বাটার দিয়েছি, চিনি দিয়েছি, এবার এটাকে ভালো করে একটু ফোটাবো। তবে এক্ষেত্রে আমার একটুখানি ভুল হয়ে গেছিলো, আমার ফোটানোর পরিমাণটা একটু বেশি টাইম থেকে গেছিলো, কারণ গ্যাস ওভেন বড়টায় বসিয়ে দিয়েছিলাম আমি। তো সেই জন্য এই ক্যারামেল যে ব্যাপারটা সেটা একটু কালচে টাইপের হয়ে গেছিলো। যাক, টেস্টে কিন্তু কোনো ফারাক হয়নি, জিনিসটা খেতে কিন্তু বলতে পারো বেশি ভালো হয়ে গেছিলো। তো এবার খুব সাবধানে আগের বাটিতে যে পুডিংটা আমি তৈরি করেছি সেই পুডিংটা এই ক্যারামেল করা বাটির মধ্যে আমার ঢেলে দিতে হবে। আর তার আগে দেখতেই পেলে বাটিটা আমি পুরো বাটার আর চিনির যে মানে মিক্সচারটা সেটা আমি পুরো বাটির মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিলাম। তবে খুব সাবধানে করবে প্রসেসটা, কারণ জিনিসটা কিন্তু ফুটন্ত একবারে, আর গায়ের মধ্যে একটু যদি ফোঁটা পড়ে তো বাটারের, তাহলে কিন্তু ফোসকা পড়ে যেতে পারে। সো দ্যাট খুব সাবধানে জিনিসটা তোমাদের করতে হবে। তো আমি এটা উপরে এগুলো ঢেলে দিলাম, পুরো পুরো আমার তৈরি ব্যাটারটা ঢেলে দিলাম, দিয়ে একটু উপর থেকে ভালো করে প্রেস করে দিলাম। এইবার টাইম হচ্ছে এটাকে ঠান্ডা করতে দেওয়া, তাও রুম টেম্পারেচারে। এখন রুম টেম্পারেচারে আসার পর এটাকে আমার নর্মাল ফ্রিজে ঢুকিয়ে ঠান্ডা করতে হবে।
তো প্রায় 2 ঘন্টা পর জিনিসটা যখন নর্মাল রুম টেম্পারেচারে চলে এসছে তখন আমি এটাকে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। এইবার দেখো ফ্রিজে ঢুকিয়ে ফ্রিজেও প্রায় আমি 10 মিনিট 2 ঘন্টা মতো রেখেছিলাম যাতে জিনিসটা খুব সুন্দর ঠান্ডা একটা হয়। তারপর আমি যেটা করলাম, ফ্রিজ থেকে এটাকে বের করে নিয়ে এসে এটাকে আমি এখন ডিমোল্ড করব। ডিমোল্ড করলাম। জিনিসটা কি অসম দেখতে হয়েছে দেখো। ক্যারামেলটা একটুখানি বলেছিলাম তোমাদের বেশি হয়ে গেছিলো দেখে একটু উপরটা কালচে হয়ে গেছে, কিন্তু জিনিসটা সত্যি রিয়েলি বন্ধুরা এত সুন্দর খেতে হয়েছিল পুডিংটা যে মানে বলার মতো না। আমার জাস্ট মানে 2 দিন লেগেছে পুডিংটা আমাদের শেষ করতে, এতটা কোয়ান্টিটির পুডিং। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই ট্রাই করো ঘরে, আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে বলো।